সবার পড়া ভালো করে পড়ো, যেটা না বুঝবে আমি বুঝিয়ে দিব, তারপর আমরা নতুন পড়ায় যাব। সবাই কি দেখতে পাচ্ছ? সবাই দেখতে পাচ্ছ কিনা? কারণ তোমাদের কথা কিন্তু শোনা যাচ্ছে না, আমি শুনতেছি না। দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, পড়ে নাও, আমরা পরের প্রশ্নে যাব। এটা আমি করে ক্লাসে দেখাইছি, পরের প্রশ্ন আমি বুঝিয়ে দিব। আচ্ছা পরের প্রশ্ন যাই, আমার মনে হয় সবার হয়েছে। এটা আয়নিক যৌগ তো ক্লাসে বুঝিয়েছিলাম। এখন যেটা দেখাবো, আয়নিক যৌগ এর বিদ্যুৎ পরিবাহিতা, অর্থাৎ আয়নিক যৌগের মধ্যে বিদ্যুৎ পরিবহন করে, কিভাবে করে সেটা আমরা এবার দেখবো। দেখো আমরা একটা চিত্র দিয়ে, ওয়ালাইকুম আসসালাম। এখানে দুইটা দেখো দণ্ড নিয়েছি, গ্রাফাইটের দণ্ড, আর এটা সোডিয়াম ক্লোরাইড এবং পানি নিয়ে একটা দ্রবণ তৈরি করেছি, এবং এখানে আমরা ব্যাটারি সংযোগ করে দিয়েছি। খেয়াল করো, যখন ব্যাটারি সংযোগ করে দিয়েছি আয়নিক যৌগ, আবার কি দিয়েছি, একটা তার দিয়ে সংযুক্ত করে দিয়েছি। এখানে একটা সংযোগ দেখানো হয়েছে। বলছে পর্যবেক্ষণ করো আয়নিক ও সমযোজী যৌগ, এখানে চিনি দ্রবণ নেওয়া হয়েছে, আর একটা নেওয়া হয়েছে সোডিয়াম ক্লোরাইডের যৌগ, অর্থাৎ আয়নিক যৌগ, আর একটা হলো সমযোজী যৌগ। দুইটা যৌগ নেওয়া হয়েছে, একটা আয়নিক একটা সমযোজী যৌগ নেওয়া হয়েছে। দেখো গ্রাফাইট দণ্ডের পরিবর্তে ধাতব দণ্ড ব্যবহার করা যায়। এখানে আমরা গ্রাফাইট ব্যবহার করেছি, অনেক সময় ধাতব দণ্ড ব্যবহার করা যেতে পারে। এখন খেয়াল করো যে এখানে দ্রবণে বিদ্যুৎ পরিবাহিত অপরিবাহিত হওয়ার কারণ কি? এখানে কারণ হচ্ছে এখানে ইলেকট্রনের কিন্তু এটা আয়নিত অবস্থায় থাকে, সোডিয়াম প্লাস ক্লোরিনটা মাইনাস, যার কারণে এই যে মুক্ত আয়ন, দেখো বিদ্যুৎ পরিবহনের জন্য মুক্ত আয়ন বা ইলেকট্রনের উপস্থিতি বা তার চলাচল প্রয়োজন। এই মুক্ত আয়নটা তখন একটা ক্যাটায়নের দিকে যায়, আর এই ক্লোরিন ঋণাত্মক আয়নটা অ্যানায়নের দিকে যায়। তখন বিপরীত ধর্মী আয়ন যখন চলাচল শুরু করে, একটা ক্যাটায়নের দিকে যাচ্ছে আবার অ্যানায়ন, এই যে আয়নগুলোর পরিবাহিতা মানে একদিক থেকে আরেক দিকে চলমান থাকে বা ভ্রাম্যমান থাকে, এই চলমানের কারণে আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে। কিন্তু দেখো এখানে চিনি হলো এটা অপোলার দ্রবণ, পানিতে দ্রবণীয় হবে ঠিক, কিন্তু অপোলার দ্রবণ। অপোলার দ্রবণ হওয়ার কারণে এখানে আয়নিত হবে না, আয়নিত হলেও এটা একদিকে আরেক দিকে স্থানান্তরিত হবে না, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করবে না। তাই আয়নিক যৌগ সমযোজী যৌগগুলো বিদ্যুৎ পরিবহন করবে না। তাহলে আয়নিক যৌগগুলো বিদ্যুৎ পরিবহন করবে, কিন্তু সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবহন করবে না। তোমরা একটা চিত্রটা লিখে নাও, নিজের ভাষায় লিখবা। আয়নিক ও সমযোজী, সমযোজীটা আমরা উল্লেখ করি কারণ উদাহরণ আমরা দুইটাই দিয়েছি। না, এই খেয়াল রাখবেন করবেন। চিত্রটা তোমরা এঁকে নাও, তারপর আমি চেক করে দিব লেখাগুলো, অনেকগুলো আমার নোটে লেখা আছে, সেই লেখাগুলো আমি দিয়ে দিব। আবার এক্সট্রা কিছু আছে, এক্সট্রা গুলো পরে দিব আমি। তোমরা চিত্রটা লিখে নাও আর মূল কথাটা লিখে নাও। সবার লেখা হইলে আমাকে বলবা।
তথ্য কিন্তু এটা। স্যার একটু উপরে উঠাবেন, আমি একটু দেরিতে আসছি তো স্ক্রিনশট নিয়ে নিই। এটা স্ক্রিনশট নিয়ে নাও। নিছো? জি স্যার নিছি। আচ্ছা লেখাটা ই করে নাও। লেখাটা ভালো করে পড়ে নাও অথবা লিখে নাও। মূল লাইনটা তথ্যটা যেটা দিয়েছে এটা হলো মূল লাইন। এই লাইনের উপর ভিত্তি করে লিখতে হবে যে আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু সমযোজীগুলো বিদ্যুৎ পরিবহন করে না। কারণ বিদ্যুৎ পরিবহনের শর্ত হচ্ছে মুক্ত আয়ন। আগুলো এখানে মুক্ত আয়ন, যেখানে ইলেকট্রন স্থানান্তর হয় না, মুক্ত আয়নটাই স্থানান্তরিত হয়। মুক্ত আয়ন স্থানান্তরিত হওয়ার কারণে মুক্ত আয়ন যখন চলাচল করে তখনই বিদ্যুৎ পাস করে। এই জন্য সামান্য লবণ মিশ্রিত পানিতে বিদ্যুৎ পাস করবে। সবার লেখা হইলে বলো। লেখা হয়েছে? তাহলে আমরা আয়নিক যৌগের কিছু কেলাস গঠন দেখাবো। সেটা কেলাস গঠনটা খেয়াল করবা। কেলাস গঠন ওইভাবে পরীক্ষায় আসে না, এটা খালি জাস্ট বোঝার জন্য। কেলাস গঠন, কেলাসটা কিভাবে কাজ করে, এটা কেলাস গঠনটা আমি চিত্র দিয়ে দেখাইতেছি, কিন্তু পরীক্ষায় আসে না। কেলাস গঠন সাধারণত পরীক্ষায় আসে না, কিন্তু বোঝার জন্য আমি জাস্ট কেলাস গঠনটা দেখিয়ে দেবো। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডটা কেলাস গঠনটা আমি দেখাবো। যেমন সোডিয়াম ক্লোরাইড, এটা আয়নিক যৌগ। সোডিয়াম ক্লোরাইডটা হচ্ছে আয়নিক যৌগ। যদি কেলাস গঠনটা আমরা দেখি, একটা সোডিয়াম পরমাণু, দেখো এখানে সোডিয়ামটা হচ্ছে কালোটা আর ক্লোরিনটা হচ্ছে কোনটা, সাদাটা। তাহলে এবারে একটা মাঝখানেরটা চিন্তা করো, এই যে একটা ক্লোরিন, এই সাদাটা চিন্তা করো। দেখো তো কয়টা সোডিয়াম ধরছে, খেয়াল করো তো। এই একটা ক্লোরিন যদি হয়, এখান দিয়ে এইদিকে একটা গেছে, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ভালো করে দেখো, ছয়টা সংযোগ আছে একটা ক্লোরিনের সাথে। ভালো করে দেখো, এখানে ছয়টা সংযোগ আছে, 6 জায়গায় সংযোগ আছে। ভালো করে তাকায় দেখো, এই ক্লোরিনটা 6টা সোডিয়ামের সাথে সংযোগ আছে। ঠিক একটা সোডিয়ামও 6টা ক্লোরিনের সাথে কি আছে, সংযুক্ত আছে। অর্থাৎ 6:6 অনুপাতে যুক্ত হয়ে একটা সোডিয়াম 6টা ক্লোরিন ঘিরে রাখে, আর একটা ক্লোরিনকে 6টা সোডিয়াম ঘিরে রাখে। এভাবে একটা বড় একটা কেলাস গঠন করে। এই কেলাস হচ্ছে একটা স্ফটিক গঠন করে। এটাই হচ্ছে একটা আয়নিক যৌগ। এটা কিন্তু যে সব সময় এক হবে এমন না।
8:8 হতে পারে, এখানে হলো 6:6। চারটা বাচ্চা স্যার। হ্যাঁ আছে, কিন্তু এখানে বেশিরভাগ ক্ষেত্রে মাঝখানটা চিন্তা করো, সব তো দেখানো হচ্ছে না, একটা ছোট্ট চিত্র দেখানো হয়েছে, এইটা চিন্তা করো, তাই পেয়ে যাবে যে একটা, দুইটা, তিনটা, চারটা, এই চার পাশে চারটা, আর এই উপরে একটা, নিচে একটা, ছয়টা। ঠিক এইটা চিন্তা করতে হয়, এটা এটা চিন্তা করবা যে চার পাশে চারটা ক্লোরিন সাথে যুক্ত আছে, উপরে একটা ক্লোরিন আছে, নিচে একটা ক্লোরিন আছে। এবার ছয়টা খুঁজে পাইছো? জি স্যার। চার পাশে চারটা, উপরে একটা, নিচে একটা, এরকম ছয়টা গঠন থাকে। চিত্রটা একটু আঁকার চেষ্টা করো তো, আয়নিক যৌগের ক্যালাস গঠন, একটা চিত্র আঁকো, চিত্রটা একটু আঁকার চেষ্টা করো। চিত্রাতেই কষ্ট হবে, এটা সহজ বুদ্ধি আছে। পরপর তিনটাই করবা, তিনটা এই যে ভি শেপের মতো, এই যে তিনটা, এটা আগে আঁকবে, এটা একে তিনটা আঁকার পর সবগুলো পরস্পরের সাথে যোগ করে দিব, অথবা এটাকে বলা হয় চারটা কিউব আঁকবা, তিনটা করে কিউব আঁকবা পরপর, বিভিন্ন ভাবে আঁকা যায়। এটা পরীক্ষায় আসে না, তোমরা এটা বুঝার জন্য, না আঁকলেও চলবে। এবার দেখো এখানে অবজেক্টিভের জন্য কিছু কাজ করবে। আয়নিক যৌগের স্ফটিক আছে যেমন ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, যাদের গলনাঙ্ক প্রায় 1500 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি, অর্থাৎ অবজেক্টিভ আসে যে আয়নিক যৌগের স্ফুটনাঙ্ক কত, অনেক বেশি, প্রায় 1500 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা অবজেক্টিভের জন্য আসে, কিন্তু সাবজেক্টিভ না, অবজেক্টিভটা তথ্যটা মনে রেখো। আয়নিক যৌগের যৌগ আছে ম্যাগনেসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, যাদের গলনাঙ্ক প্রায় কত, 1500 ডিগ্রি সেন্টিগ্রেডে অপরিবর্তিত, অর্থাৎ কখনো ভাঙে না। এর চেয়ে বেশি তাপ দিলে তখন সেটা ভেঙে যায়, এবং ইলেকট্রন চলাচল করতে পারে না বলে এই অবস্থায় এরা বিদ্যুৎ পরিবহন করতে পারে না। এখানে একটা কোশ্চেন পড়াবো, কঠিন অবস্থায় যখন থাকে আয়নিক যৌগ, তখন কিন্তু বিদ্যুৎ পরিবহন করে না। এরকম প্রশ্ন আমরা পড়াবো যে গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না কেন, এই প্রশ্নটা আমরা পড়াবো। এটা একটা কোশ্চেন আমি দিয়ে দিব, দ্বারা একটু দিয়ে দিচ্ছি, আমি কপি করে বুঝিয়ে দিচ্ছি। এটা একটা প্রশ্ন হবে এইভাবে যে আয়নিক যৌগ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে কেন। এটা যদি আমরা এইভাবে দিই, আয়নিক যৌগ, আয়নিক, এটা আমি প্রশ্নটা লেখা আছে আমার কাছে, আমি লিখে দেখিয়ে দিব। আয়নিক যৌগ, যৌগ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, কঠিন অবস্থায় কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না। বিদ্যুৎ পরিবহন করে না, পরিবহন করে না, অথচ গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে কেন, অথচ গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে কেন। গলিত অবস্থায়, এটা পরে হবে, করে না, অথচ গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে কেন, এই উত্তরটা আমি লিখে দিচ্ছি, তোমরা একটু ভালো করে এইটা প্রশ্নটা লিখে নাও, আমি উত্তরটা লিখে দিচ্ছি। এটা নাম্বারিং নাই, নাম্বারিংটা একটু এলোমেলো হবে। তোমাদের কোশ্চেনগুলো আমি সিরিয়াল করে বুঝিয়ে দিব। 14 নাম্বার কোশ্চেন যেটা দিয়েছি, না স্ফটিক আকার দরকার নেই, এটা কিন্তু অবজেক্টিভের তথ্য দিয়েছি, এটা হচ্ছে তথ্য অবজেক্টিভের জন্য তথ্যটা দিয়েছি, এটা অবজেক্টিভের জন্য লাগবে, এটা একটু তথ্য মনে রাখবা।
তথ্য কথাটা লাগাই দিতে পারো। তথ্য, যাতে অবজেক্টিভের জন্য এটা কাজে লাগাইতে পারো, অবজেক্টিভ আসে। আর এই কোশ্চেনটা আমি বুঝি লিখে দিব, এখন দেখাই দিব আনসারটা। যে আয়নিক যৌগ প্রশ্ন লেখো 14 নম্বর কোশ্চেনটা। আয়নিক যৌগ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, অথচ গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। এই প্রশ্নগুলো আসার মতো প্রশ্ন, এই আনসারগুলো আমি লিখে দিব। এগুলো কিন্তু তোমাদের বইয়ে নাই, আমি এক্সট্রা প্রশ্ন তৈরি করে দিচ্ছি, যার কারণে এগুলো আমার নোট থেকে দেখাইতে হচ্ছে। এগুলো তোমাদের বইয়ে সরাসরি নাই। সবার লেখা হলে বলো, উত্তরটা কিন্তু আমি দেখাবো। 14 নম্বর কোশ্চেনটা কি লেখা হয়েছে সবার? জি স্যার। আচ্ছা, দেখো আমি তাহলে এই জিনিসটা আমি বুঝিয়ে দিচ্ছি। আনসারটা আমি একটু স্ক্রিনটা আউট করে দিচ্ছি। আমি স্ক্রিনে অন্য একটা আনসার নিয়ে আসতেছি। দ্রবীভূত হয় কেন, অথবা আমি এই প্রশ্নটার সাথে লেজ লাগাইছি, যেটা কঠিন অবস্থায় আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে না কেন, এটাই হলো মূল প্রশ্ন। কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে কেন, এই প্রশ্নটা হলো মূল থিম। দেখো একটু প্রশ্নটা ঠিক করে দিচ্ছি। সোডিয়াম এবং ক্লোরিন আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত পোলার দ্রাবক, যার অণুতে দুটি প্রান্ত থাকে বা মেরু থাকে। আয়নিক যৌগের কেলাসকে দ্রবীভূত করার সময় দেখো পোলার দ্রাবকের ঋণাত্মক মেরু, ধনাত্মক মেরু, আবার ধনাত্মক মেরু ঋণাত্মক মেরুর দিকে আকৃষ্ট হয়, যেটা আমি একটু আগে বুঝিয়ে দিয়েছি। ফলে আয়ন সমূহ দ্রাবক অণু দ্বারা আকর্ষিত, দ্রাবক অণু বলতে এখানে পানি বোঝানো হয়েছে, পানি দ্বারা আকর্ষিত হয় এবং কেলাস স্ফটিক থেকে দ্রবণে চলে আসে। এবং পানি অণুসমূহের দ্বিমেরুকে আকর্ষণ করার ফলে লেডিস কাঠামো আন্তঃআণবিক আকর্ষণ বল অতিক্রান্ত হয় এবং আয়ন সমূহ পরস্পর হতে বিচ্ছিন্ন হয়ে যায় এবং পানিতে দ্রবীভূত হয়ে যায়। তার আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়ে গেল এবং পানিতে দ্রবীভূত হয়ে যাওয়ার কারণে এই আয়নগুলোতেও কি করে, চলাচল করে। যখন বিদ্যুৎ সংযুক্ত করে দিব, আয়নগুলো তখন মুক্তভাবে চলাচল করে, এই জন্য গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। কিন্তু দেখো কঠিন অবস্থায় যখন কেলাস অবস্থায় থাকে, বিদ্যুৎ পরিবহন করবে না। কারণ দ্রবণে গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে, কারণ এটি কঠিন অবস্থায় স্থির বৈদ্যুতিক আকর্ষণ শক্তি দ্বারা আকৃষ্ট হয়ে সুদৃঢ় বন্ধনে আবদ্ধ থাকে বলে আয়ন সময় স্থির অবস্থায় থেকে যায়।
কাজেই বিদ্যুৎ ক্ষেত্র প্রকৃতিতেও আইনসম চলাচল করতে পারে না। এজন্যই কঠিন অবস্থায় আয়নিক যৌগে বিদ্যুৎ পরিবহন করে না। এই প্রশ্নটা লিখে না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করবে, এখানে একটা লাইন অ্যাড করে নিবা যে আয়নগুলো মুক্তভাবে চলাচল করে বলে গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না। সুন্দর করে উত্তরটা লিখে নাও, এটা বই নাই কিন্তু। সবার লেখা হলে আমাকে বলবে। সবাই লিখে নাও, এবং লাইন টু লাইন দেখবা, কোথাও না বুঝতে পারলে প্রশ্ন করবা। সবার হয়েছে কি রে মেয়েদের? তাসলিম, বিভা, জি স্যার হয়েছে। আন্টিকা, জি স্যার হয়েছে স্যার। ওকে, তাহলে এগুলো সুন্দর করে পড়বা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার আমরা তাহলে পরের প্রশ্নে যাই। বললাম, আর এটা হবে সমযোজী যৌগের ক্ষেত্রে। কিছু সমযোজী যৌগ দেখি আমরা, যেমন দেখছি এখানে এগুলো কিন্তু সমযোজী যৌগ, কিন্তু সমযোজী যৌগ কেলাস গঠন করতে পারে। কিছু কিছু সমযোজী যৌগ কিন্তু কেলাস গঠন করে, যেমন সিলিকন ডাইঅক্সাইড সমযোজী যৌগ, গ্রাফাইট, হিরো গ্রাফাইট, এগুলো সমযোজী যৌগ হলেও এরা কেলাস গঠন করতে পারে। এখানে একটা কোশ্চেন দিয়েছি, সমযোজী যৌগ হলেও এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিছু হবে উচ্চ,
আর কিছু গলনাঙ্গ স্ফুটনাঙ্গ হয় নিম্ন। কেন সমযোজী যৌগগুলোর গলনাঙ্গ স্ফুটনাঙ্গ উচ্চ বা নিম্ন হয় এই সম্পর্কে আমরা এটা কোশ্চেন দিচ্ছি, সবাই একটু খেয়াল করবেন। কেন সমযোজী যৌগ, যেমন একটা প্রশ্ন দিয়েছি, সিলিকন ডাইঅক্সাইড উচ্চ কঠিন পদার্থ, মানে উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট কঠিন পদার্থ, মনে রাখবা সিলিকন ডাইঅক্সাইডটা হচ্ছে উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট কঠিন পদার্থ। এই সিলিকন ডাইঅক্সাইড, এই প্রশ্নটা যদি আমরা এইভাবে সেট করি, উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট কঠিন পদার্থ, অথচ কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় পদার্থ। কেন? দুইটাই কিন্তু সমযোজী যৌগ, দুইটাই সমযোজী যৌগ, কারণ এরা ক্যালাস গঠন করতে পারে, কিন্তু সমযোজী যৌগ ক্যালাস গঠন করতে পারে। তাহলে এখান থেকে আমরা ক্যালাস গঠনের প্রশ্নটাকে আমরা এখানে রাখবো না, এটা বোঝার জন্য আমরা এটা একটা তথ্য হিসাবে নিব। আমরা প্রশ্নটা এখানে সেট করতে পারি। আমরা নিচে সেট করব প্রশ্নটা, এটা কিছু খুব ক্যালাস, এটা আমরা এই কোশ্চেনের আনসারটা আমরা দেখবো এখন, এটা 15 নাম্বার কোশ্চেনটা। এর আগে আমি আরো কিছু ক্যালাস দেখিয়ে নিই, যেমন এটা হচ্ছে ডায়মন্ড হীরক, আর এটা হচ্ছে গ্রাফাইটের ক্যালাস। তাহলে এই ক্যালাস গুলো নিয়ে আমরা, এটা কঠিন কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাসীয় কেন, এই উত্তরটা আমি আগে বুঝিয়ে চিত্র দিয়ে বুঝিয়ে দিচ্ছি, তারপরে তোমরা লিখবে। একটু অপেক্ষা করো, আমি স্ক্রিনটা আউট করে দিচ্ছি। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা? ওকে, তাহলে আমি এটা বুঝিয়ে দিচ্ছি, সবাই খেয়াল করো। সিলিকন ডাইঅক্সাইড উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট কঠিন পদার্থ, অথচ ইটা আলাদা কেন? আমরা যদি একটু চিত্রটা ভালো করে তোমরা খেয়াল করো, তাহলে চিত্রটা দেখলেই বুঝতে পারবা। যেমন এখানে আমরা এটা সিলিকনের দেখ, একটা সিলিকন, এটা একটা সিলিকন, এটা ডাইঅক্সাইড সিলিকন। এই সিলিকনটা এই যে চতুর্দিকে যদি আমরা চিন্তা করি, দেখো ভালো করে চিত্রটাকে বুঝো, এখানে একটা অক্সিজেনের সাথে যুক্ত হয়, এখানে একটা অক্সিজেনের সাথে যুক্ত হয়, এখানে একটা অক্সিজেনের সাথে যুক্ত হয়, এবং এখানে একটা অক্সিজেনের সাথে। খেয়াল করো, ঠিক এখানে যদি আমরা চিন্তা করি, এখানে আরেকটা সিলিকন থাকে, ভালো করে খেয়াল করো, এই সিলিকনটা এই চতুর্দিকে চারটা অক্সিজেন দ্বারা যুক্ত থাকে, চারটা অক্সিজেন ছাড়া যুক্ত থাকে। দেখো এই যে চারটা অক্সিজেন ছাড়া যুক্ত। আবার এখানে যদি আমরা তুমি চিন্তা করো, এখানে কি, এখানে তাহলে কি থাকবে? আরেকটা সিলিকন থাকবে, এখানে কি থাকবে? একটা সিলিকন থাকবে, এবং দুইটা সিলিকনের মধ্যে আবার কি থাকবে? অক্সিজেন থাকবে। দেখো দুইটা সিলিকনের মাঝখানে একটা অক্সিজেন দ্বারা কি থাকবে? আবার যুক্ত থাকবে। এইভাবে চলতে থাকবে। এখন এখানে আবার সিলিকন আসবে, এখানে আবার সিলিকন আসবে, যদি আমরা দেখাই। এখন এই বিষয়টা দাঁড়ালো, একটা সিলিকন পরমাণু চারটা অক্সিজেনের সাথে যুক্ত আছে, এবং একটা অক্সিজেন পরমাণু পাশাপাশি দুটি সিলিকনের সাথে যুক্ত আছে, যুক্ত হয়ে সিলিকন ডাইঅক্সাইডের একটা পলিমার গঠন করে। দেখো সিলিকন ডাইঅক্সাইড, এটা হলো SiO2, এটাকে বলা হয় সিলিকন ডাইঅক্সাইডের একটা পলিমার গঠন করে। দেখো পলিমার মানে এটা হলো N সংখ্যক হবে, N সংখ্যক পলিমার। এই সিলিকন ডাইঅক্সাইডের পলিমার গঠন করে বলে এরা বৃহৎ একটা আণবিক গুচ্ছ রচনা করে, যার কারণে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা উচ্চ। কিন্তু যদি আমরা কার্বন ডাইঅক্সাইড দিই, কার্বন ডাইঅক্সাইড কিন্তু সমযোজী যৌগ, এই কার্বন ডাইঅক্সাইডের গঠন যদি আমরা দেখি, দেখো এই কার্বন পরমাণু এই পাশাপাশি একটা অক্সিজেনের সাথে যুক্ত হয়, তোমরা গঠনটা দেখাইছিলাম, এখানে আরেকটা অক্সিজেনের সাথে সে যুক্ত হয়। এটা হলো কার্বন ডাইঅক্সাইডের গঠন, এবং প্রত্যেকটা কার্বন ডাইঅক্সাইড আরেকটা কার্বন ডাইঅক্সাইডের সাথে মুক্তভাবে অবস্থান করে, এই প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে থাকে, এদের মধ্যে কোনো এইরকম পলিমার গঠন করে না। এবং প্রত্যেকটা কার্বন ডাইঅক্সাইড সমযোজী যৌগ হয়, একটা কার্বন ডাইঅক্সাইড অণুর মধ্যে আরেকটা কার্বন ডাইঅক্সাইড অণু শিথিল ভাবে যুক্ত থাকে, মানে একবারে অনেক দূরে দূরে অবস্থান করে, এদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি নেই বললেই চলে, যার কারণে কার্বন ডাইঅক্সাইড এটা গ্যাসীয় অবস্থায় বিরাজ করে। অথচ দেখো সিলিকন ডাইঅক্সাইড এটাও সমযোজী, পেপারেও আছে। তোমরা, আমি আনসারটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা টেস্ট পেপার থেকে আনসারটা লিখে নিতে পারবা।
সবার লেখা শেষ হলে আমাকে বলবা। আর একটা প্রশ্ন আছে, এটা সমুদ্র রিলেটেড। স্যার লিখছি। সবার লেখা হয়েছে কিনা সবাই বুঝতে পারছে? এটা যে সিলিকন ডাইঅক্সাইড, এটা হচ্ছে এই যে পলিমার আকারে গঠন করে, পলিমার আকারে থাকে বিদায় এর গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা হচ্ছে উচ্চ, কিন্তু এটা মুক্তভাবে অবস্থান করে কার্বন ডাইঅক্সাইডটা। প্রত্যেকটা কার্বন ডাইঅক্সাইড এবং আরেকটা কার্বন ডাইঅক্সাইড অণু মুক্তভাবে অবস্থান করে, যার কারণে এটা হচ্ছে গ্যাসীয় আর এটা হচ্ছে কঠিন পদার্থ। মূল থিমটা বুঝতে পারছো কিনা? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সবাই কি বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো কিনা? লিখে নিচ্ছ কিনা? আনিকা, তাসনিম, বিবা লিখছো? সজীব? জি স্যার লিখছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। এই আনসারটা ইয়ের থেকে লিখে নিও, টেস্ট পেপারটা লিখে নিও। এই আনসারটা আমি দিচ্ছি না, টেস্ট পেপারটা লিখে নিবা। আরেকটা কোশ্চেন আছে এখান থেকে, এটা এখান থেকে বুঝিয়ে দেওয়া যাবে যে রূপভেদের মধ্যে আরেকটা তথ্য হচ্ছে যে হীরক, এটা যদি আমরা চিত্রটাকে এখানে কপি করে নিয়ে যাই আমরা বোঝানোর জন্য, এখানে দেখো এখানে তথ্যটা, তোমরা ভালো করে হীরক এই প্রশ্নটা খেয়াল করো যে হীরক কার দুইটা রূপভেদ আছে, এটার নাম হলো হীরক, এটার নাম হচ্ছে গ্রাফাইট। প্রথমটার নাম কি? হীরক। আর পরেরটার নাম হচ্ছে গ্রাফাইট। এখানে হীরক আর গ্রাফাইট খেয়াল করে, এখানে আমি এই কথাটা আমি কপি করে নিয়ে আসি। কোনটা হীরক বলো তো? স্যার বাম পাশেরটা। পরের পেজে নিয়ে যাই, তাহলে ধরতেছেন। এই হীরক আর গ্রাফাইট যদি আমরা বলি, তাহলে হীরক বোঝা যাচ্ছে, হীরক কোনটা? হীরক হচ্ছে বাম পাশেরটা, আর ডান পাশেরটা হচ্ছে গ্রাফাইট। তাহলে আমরা যদি দেখাই, আচ্ছা, তাহলে হীরকের গঠন হতে দেখা যায় যে প্রত্যেকটি হীরক একটা কার্বন পরমাণু পার্শ্ববর্তী 4টি কার্বন পরমাণুর সাথে শক্তিশালী সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। এই যে মাঝখানে কার্বনটা চিন্তা করে, এই যে কার্বনটা দেখো, এইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে একটা, অর্থাৎ প্রত্যেকটি কার্বন পরমাণু 4টি কার্বন পরমাণুর সাথে শক্তিশালী সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। যুক্ত থাকার কারণে এদের কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, তাই হীরক বিদ্যুৎ পরিবহন করে না। অথচ গ্রাফাইটের গঠন লক্ষ্য করলে দেখা যায় এরা সরবুজ আকৃতি। এরা কি আকৃতি? সরবুজ আকৃতি। যদি আমরা দেখি সরবুজ আকৃতি দেখা যাচ্ছে, গঠনটা খেয়াল করো। এই সরবুজ আকৃতি হওয়ার কারণে প্রত্যেকটি কার্বন পরমাণু পাশাপাশি 3টি কার্বন পরমাণুর সাথে শক্তিশালী সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। একটা কার্বন 3টা কার্বনের সাথে শক্তিশালী সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। ফলে একটি কার্বন পরমাণু এরা মুক্ত অবস্থায় থাকে, অর্থাৎ কার্বন পরমাণুটা ইলেকট্রনটা মুক্ত অবস্থায় এই ধাতব খণ্ডের মধ্যে অর্থাৎ গ্রাফাইট খণ্ডের মধ্যে চলাচল শুরু করে। এই জন্য গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে। যেমন পেন্সিলের শীষ, এর মধ্যে যদি বিদ্যুৎ দেওয়া যায় তাহলে বিদ্যুৎ পাস করবে, কিন্তু গ্রাফাইট যেটা ডায়মন্ড বলি আমরা, এই যে ডায়মন্ড, হীরক বা ডায়মন্ড, ডায়মন্ড কিন্তু বিদ্যুৎ পরিবহন করবে না। এক কথায় যদি বলি, হীরকে মুক্ত ইলেকট্রন নাই, তাই বিদ্যুৎ পরিবহন করবে না। আর গ্রাফাইটে একটা মুক্ত ইলেকট্রন আছে, মানে কার্বন পরমাণু যে 3টার সাথে যুক্ত হয়েছে, একটা ইলেকট্রন কি আছে? মুক্ত অবস্থায় আছে, তাই বিদ্যুৎ পরিবহন করবে। হীরক বিদ্যুৎ পরিবহন করবে না, অথচ গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করবে। আমি সংক্ষিপ্ত লিখে দিয়েছি, তোমরা একটু সাজিয়ে লিখবা। এই প্রশ্নটা ভালো করে লিখে নাও। এটা 2 মার্কসের জন্য প্রশ্ন হয়। অনেক টিচার ওই যে আগের যে প্রশ্নটা পড়লাম, এটা 2 অথবা 4, এটাও 2 অথবা 4 মার্কসের জন্য প্রশ্ন হবে। সেই ক্ষেত্রে তখন সাজিয়ে বড় করে লিখতে হবে। আমি মূল থিমটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা টেস্ট পেপার থেকেও হেল্প নিতে পারো। এই আগে কোশ্চেনটা তো স্যার 2 মার্কসে কেমনে হয়েছে? 2 মার্কস আর 4 মার্কসের, ওটা 4 এর জন্য আসতে পারে। অনেক টিচার 2 এর জন্য করে, তাহলে সংক্ষিপ্ত আনসার লিখে দিবা। আর অনেক টিচার 4 এর জন্য করে, 2 অথবা 4। ওই প্রশ্ন, এই প্রশ্নটাও 2 অথবা 4 এর জন্য করা যায়। তোমার এই মূল ছবি থিমটা একটা
সংক্ষিপ্ত আকারে লিখে নাও জিনিসটা, পরে টেস্ট পেপার থেকে তোমরা আরেকটু করে নিও। কারণ 4 মার্কসের হলে তখন সংক্ষিপ্ত লেখা যাবে না, একটু ডিটেইলস লিখতে হবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু সরাসরি বই নাই, একটু দেওয়া হিন্স দেওয়া আছে। সবাই ভালো করে লিখে নাও। চিত্রগুলো সংক্ষিপ্ত লেখা যথেষ্ট চেষ্টা করবে আঁকার জন্য। 4 মার্চে হলে চিত্র দিবা, আর 4 মার্চে না হলে বাংলা কথায় লিখে দিবা, সেক্ষেত্রে চিত্র দেওয়ার প্রয়োজন নাই। সবার কি শেষ হয়েছে? এই পর্যন্তই তোমরা সুন্দর করে পড়বে। আমরা আগামী ক্লাসে এটা আর কয়েকটা প্রশ্ন আছে,
এবং তারপরে আমরা প্রশ্ন সলভ করব। আগামী ক্লাসে পড়ার পাশাপাশি প্রশ্ন সলভ করব। স্যার ইত্তেশামাল নেমে